ভুবন জোড়া আসনখানে আমার হৃদয় মাঝে বিছাও আনি। প্রতিদিনের রবীন্দ্রনাথে আপনাদের সবাইকে সুপ্রভাত এবং স্বাগত জানাই। আজ প্রতিদিনের রবীন্দ্রনাথের আমাদের বিষয়বস্তু তো আছেই, থাকেই। আপনারা গতদিনও তার ঝলক দেখতে পান। প্রত্যেকটা দিনেই আমরা পরবর্তী দিনের ঝলক আপনাদের দেখিয়ে রাখি এবং আপনাদের কাছ থেকে সেই বিষয়ে সংক্রান্ত অনেক তথ্য আমরা পাই। আপনাদের প্রচুর ভালোবাসা, অনেক সহযোগিতা পাই। আমাদের অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথ তাই আজকে এগিয়ে চলেছে আপনাদের উপর নির্ভর করে। আজকে আমাদের মাঝখানে যিনি রয়েছেন তার সঙ্গে আপনাদের আগে পরিচিতি হয়েছে, বিশেষ করে বলা যায় তার কণ্ঠের সঙ্গে আপনাদের পরিচিতি হয়েছে। আজকে আবারও রয়েছেন সৌমি বন্দ্যোপাধ্যায়, অনেক স্বাগত, সুপ্রভাত। আর সৌমি তো আছেন আমাদের সাথে, তবলায় রয়েছেন স্বাগতম দাকে সুপ্রভাত, স্বাগত, এবং কিবোর্ড এবং অবশ্যই পিয়ানোতে দেবাশিস দাকে সুপ্রভাত, স্বাগত জানাই। আমার সমস্ত টেকনিশিয়ানস ভাইদের সুপ্রভাত, স্বাগত জানিয়ে আমি সুবর্ণা শুরু করছি আজকের প্রতিদিনের রবীন্দ্রনাথ। এতদিন আপনারা তনুশ্রীর সঙ্গে ছিলেন, আজকে কিছু সময় আমার সাথে, আর আপনারা রয়েছেন আমাদের সঙ্গে তথ্যের মাধ্যমে, সংযুক্তিকরণের মাধ্যমে। আমরা তথ্যে আসবো ঠিক যেভাবে অনুষ্ঠানের সূত্রপাত করি সেভাবে গানের মাধ্যমে। সৌমির প্রথম একটি গান দিয়ে অনুষ্ঠান, পূজা পর্যায়ের একটি গান দিয়ে একদম শুরু। তোমারি নামে নয়ন মেলিন পুণ্য প্রভাতে আজি, তোমারি নামে নয়ন মেলিন পুণ্য প্রভাতে আজি, তোমারি নামে
রাজি তোমারি নামে নয়ন মেলিনু। আজকে আমাদের যে বিষয়বস্তু আমরা নির্বাচন করেছি খুবই প্রাসঙ্গিক, যার সূত্রপাত বহু বছর আগে স্বয়ং রবীন্দ্রনাথ করে গিয়েছিলেন। মাদ্রাসায় রবীন্দ্রনাথ, বিশ্ব মানবতাবোধের আর এক নাম রবীন্দ্রনাথ। বিশ্ব মানুষের আজীবন জয়গান গেয়ে গেছেন আমাদের বিশ্বকবি, এবং আমাদের প্রাণের মনের মানুষ তিনি। আমাদের অদ্ভুতভাবে প্রতিটা অনুভূতির সঙ্গে তিনি জড়িয়ে রয়েছেন, তিনি যুক্ত রয়েছেন। তিনি আমাদের প্রতিটি ধমনী শিরায় যেন বইছেন, যেন কেন একেবারেই তাই। বিশ্ব মানবতাবোধ তার মধ্যে বহু আগে জাগরিত হয়েছিল। তার কাছে সর্বশ্রেষ্ঠ মানুষ, ধর্ম একটাই, মানব ধর্ম। তার জন্য যে কোনো সম্প্রদায় তার কাছে সমান সম্মান পেয়েছে। বিশেষ করে বলতে হয়, মানুষের এই যে দৈন্য, সেই সময় দাঁড়িয়ে তাদের যাতে মর্যাদা ক্ষুণ্ণ না হয় সেদিকে বরাবর নজর রেখেছিলেন রবীন্দ্রনাথ। আজকে আমাদের এই বিষয়বস্তু মাদ্রাসায় রবীন্দ্রনাথ, আজমিরা খাতুনের তথ্য নিয়ে আমরা এগোচ্ছি। মানুষের বন্ধন মুক্তি, তার মর্যাদা প্রতিষ্ঠার চারণ কবির বিশ্বকবি রবীন্দ্রনাথ। মানুষের প্রেম, তার মর্যাদা, তার শ্রম, তার সংগ্রামের বরাবর পাশে ছিলেন বিশ্বকবি, এবং আমাদের চিনিয়েছেন তিনি মানুষ কি, কে, কেন আমাদের হৃদয়ে তাদের সমানভাবে স্থান দিতে হবে। আজকে আমরা বলতে পারি, এত বছর পেরিয়ে গিয়ে সত্যি তো ওনার কথাতেই বলি, তোমার কথা কেহ তো বলে না, করে শুধু মিছে কোলাহল, সুধাসাগরের তীরেতে বসিয়া পান করে শুধু হলাহল। আমাদের গ্রহণ করার বলতে পারি দৈন্যতা, যে আমরা বিশ্বকবিকে সেভাবে আজও এত বছর পেরিয়ে গ্রহণ করতে পারিনি। তার চিন্তাভাবনা, তার অনুভূতি, তার দৃষ্টিভঙ্গিকে আমরা আত্মস্থ করতে পারিনি। এটা আমাদের সত্যি দৈন্য। আমাদের বুঝতে হবে, আমাদের আজকের সময়ের থেকে অনেক অনেক ক্রোশ সময় এগিয়ে রয়েছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ। আজকে আমরা মাদ্রাসায় রবীন্দ্রনাথকে নিয়ে ধীরে ধীরে এগিয়ে চলব। আর আমাদের সঙ্গে সৌমি রয়েছেন তার সুন্দর কণ্ঠস্বর নিয়ে, তার গান নিয়ে। আর পরের গানে সৌমি চলে যাই। পরের গানটাও পূজা পর্যায়েরই একটি গান। এটি 1318 চৈত্র লিখেছিলেন কবি। আমরা তো সবাই জানি কবি বিভিন্ন সময় কাটিয়েছেন শিলাইদহে, তো সেখানে বসেই গানটা লেখা। আর গীতিমাল্য কাব্যগ্রন্থ থেকে কোলাহল তো বারণ হলো, এবার কথা কানে কানে, এখন হবে প্রাণের আলাপ, কেবল মাত্র গানে গানে। কোলাহল তো বারণ হলো, রাজার পথে লোক ছুটেছে, বেচারিনার হাঁক উঠেছে। রাজার পথে লোক ছুটেছে, বেচারিনার হাঁক উঠেছে। আমার ছুটি
কাজের মাঝে ডাক পড়েছে কেন যে তাকে বা জানে কোলাহল তো বারণ হলো। মোর কারণে অকালে ফুটুক তবে মঞ্জুরিয়া মধ্য দিয়ে মৌমাছিরা বেড়াক মৃদু মঞ্জুরিয়া মোর কাননে অকালে ফুটুক তবে মঞ্জুরিয়া মধ্য দিয়ে মৌমাছিরা বেড়াক মৃদু গুঞ্জরিয়া মন্দ ভালোর দ্বন্দ্বে সেজে গেছে তোদের অনেক পেটে মন্দ ভালোর দ্বন্দ্বে খেটে গেছে তোদের অনেক পেটে অলস বেলার খেলার সাথে এবার আমার হৃদয় টানে বিনা কাজে ডাক পড়েছে কেন যে তাকে বা জানে কোলাহল তো বারণ হলো। এবার কথা কানে কানে এখন হবে প্রাণের কেবল মাত্র গানে গানে কোলাহল তো বারণ হলো। মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান প্রসঙ্গে আমরা একটু সবার আগে আলোকপাত করব। মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ সেই সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠান বা মুসলমান ভাই বোনেদের ছোট ছোট ছাত্রছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠান এবং এই মাদ্রাসার যে শিক্ষক তার থেকে ছাত্রছাত্রী যারা রয়েছেন তাদের পঠন পাঠন স্মরণে বরণে রয়েছেন রবীন্দ্রনাথ। বিশেষ করে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এবং মাদ্রাসা শিক্ষা পর্ষদের এই সিলেবাসে কিন্তু খুব একটা ফারাক বা তফাৎ কিন্তু দেখা যায় না। বিশেষ করে রাজ্যের এবং বিভিন্ন জেলার এই সমস্ত জায়গার যে মাদ্রাসাগুলি রয়েছে সে মাদ্রাসা পরিচালনার জন্য 105 সদস্যের একটি কেন্দ্রীয় কমিটি রয়েছে যারা দেখভাল করে, যারা পরিচালন করে এই মাদ্রাসাগুলি। এবং মাদ্রাসা শিক্ষক সমিতির ওয়ার্কিং প্রেসিডেন্ট তাহিরুল হক তিনি বলছেন মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের মূল বিষয়বস্তু সেটি হচ্ছে আরবি সাহিত্য। যদিও এটা বলা খুব ভুল যে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে শুধু মুসলমান ছাত্রছাত্রীরাই পঠন পাঠনের জন্য আসেন তা নয়। বর্তমান যুগে দাঁড়িয়ে 13% কিন্তু অমুসলমান ছাত্রছাত্রীকে আমরা দেখতে পাই মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে। ফলে এটা নয় যে একদম বাধ্যতামূলক আরবি সাহিত্য নিয়ে তারা পড়াশোনা করছে, তারা ঐচ্ছিক বিষয় হিসেবে আরবি সাহিত্যকে কিন্তু বেছে নিয়েছেন। এই সাহিত্যের প্রথমত আমাদের সাহিত্যের সঙ্গে এর মেলবন্ধন ঘটানোর একটা বিশাল বড় সেতু হিসাবে কাজ করেছিলেন স্বয়ং বিশ্বকবি রবীন্দ্রনাথ। বা বলা যেতে পারে উল্টোটা, সেটা হচ্ছে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলো রবীন্দ্রনাথকে এতটা আত্মস্থ করে চলেছেন যে তাদের সমস্ত
অনুভূতির প্রকাশ, শিক্ষার মানোন্নয়নের জায়গা তারা ধরে রেখেছেন কিন্তু বিশ্বকবিকে সামনে রেখে। কারণ তারা জানেন যে এই একটি মানুষ যার সাহিত্যের প্রচুর ভাণ্ডার, এবং এই সাহিত্যের মধ্যে যদি আমরা চলন করি, চলি আর কি, তাহলে আমরা অনেক কিছু রসদ পাবো যেটা দিয়ে আমাদের আগামী প্রজন্মকে আমরা গড়ে তুলতে পারি। এবং সেভাবেই মাদ্রাসাগুলি কিন্তু আরও নিজেদেরকে পুনর্গঠিত করেছে। আজকের যুগে দাঁড়িয়েও বলবো যে মাদ্রাসাগুলি কিন্তু পুনর্গঠিত হচ্ছে, ধীরে ধীরে আরও উন্নততর জায়গায় যাচ্ছেন। কিভাবে এবং কোন পন্থা অবলম্বন করে রবীন্দ্রনাথ কিভাবে যুক্ত হয়েছেন আরবি সাহিত্যের সঙ্গে, তার সাহিত্যকে যুক্ত করেছেন। আমরা আবারও আসছি আরেকটি গানের পরে। এবারে প্রেম পর্যায়ের একটি গান। পথিক পরাণ চল চল সে পথে তুই, যে পথ দিয়ে গেল রে তোর বিকেল বেলার জুই। পথিক পরাণ চল চল সে পথে তুই, যে পথ দিয়ে গেল রে তোর বিকেল বেলার জুই। সে পথ বেয়ে গেছে রে তোর সন্ধ্যা মেঘের সোনা, প্রাণের ছায়া বেঁধে তলে গানের আনাগোনা, রইল না কিছুই। পথিক পরাণ চল চল সে পথে তুই, যে পথ দিয়ে গেল রে তোর বিকেল বেলার জুই। যে পথে পাপড়ি দিয়ে বিছিয়ে গেল ভুই। পথিক পরাণ চল চল সে পথে তুই, যে পথে পাপড়ি দিয়ে বিছিয়ে গেল ভুই। পথিক পরাণ চল চল সে পথে তুই। অন্ধকারে সন্ধ্যা জ্যোতি স্বপনময়ী ছায়া, উঠবে ফুটে তারার মতন কায়া বিহীন মায়া, ছুঁই তারে না ছুঁই। পথিক পরাণ চল চল সে পথে তুই, যে পথ দিয়ে গেল রে তোর বিকেল বেলার জুই। রবীন্দ্রনাথের যে মাদ্রাসায় প্রতিষ্ঠান বা মাদ্রাসায় রবীন্দ্রনাথ যে প্রসঙ্গে আমরা আছি, সবার আগে একটা বিষয় আমাদের জানা দরকার। আমাদের সমগ্র বিশ্বে যে স্বাধীনতা সংগ্রাম বিভিন্ন পৃথিবীর দেশগুলির মধ্যে হয়েছিল, তার একটা বিশাল বড় ভূমিকা গ্রহণ করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর, আমরা প্রত্যেকেই জানি। তারই একটি অংশ বলি, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। এই লেখা বা এই গানটি রবীন্দ্রনাথের সেই সময়ে প্রখ্যাত লেখিকা বা লেখক বলা যায় ভিক্টোরিয়া ওকম্পো স্প্যানিশ ভাষাতে অনুবাদ করেছিলেন, এবং এই গানটি স্প্যানিশ ভাষায় অনুবাদিত হওয়ার পরে সেই দেশের সৈনিকরা কিন্তু তাদের স্বাধীনতা সংগ্রামে গানটিকে গাইতেন। এবং শুধুমাত্র একটি গান নয়, তৎকালীন এই পৃথিবীর সমগ্র দেশগুলি যারা আন্দোলনে যুক্ত ছিলেন, সেই আন্দোলনে যুক্ত মানুষগুলির সঙ্গে কোথাও যেন রবীন্দ্রনাথের সাহিত্য সংযুক্ত হয়েছিল।
এবং বিশাল বড় ভূমিকা গ্রহণ করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ তাদের এই আন্দোলনে। কেন আজকে এই প্রসঙ্গ বা এই জায়গাটা আমরা এলাম, তার কারণ শুরুতেই বলেছিলাম যে বিশ্ব মানবতাবোধের সবথেকে বড় প্রতীক হচ্ছেন রবীন্দ্রনাথ। কারণ তিনি বা তার কাছে সর্বশ্রেষ্ঠ মানুষ ধর্ম, সেটিকেই তিনি প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন তার সাহিত্যের মাধ্যমে, মানুষের মর্যাদা প্রতিষ্ঠার চেষ্টা করেছেন তার সাহিত্যের মাধ্যমে। তাই স্বাধীনতা সংগ্রাম বা সবসময় পদদলিত থাকার জায়গা থেকে যাতে মানুষ বেরিয়ে আসতে পারে, সবথেকে বড় সাহারা হিসেবে তিনি নিজের সাহিত্যকেই দাঁড় করিয়েছিলেন। 1780 খ্রিস্টাব্দে তখন প্রথম মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল আলিয়া ইউনিভার্সিটি। সেখানে রবীন্দ্রনাথ সম্বন্ধে প্রচুর চর্চা আমরা পাই, তার সাহিত্য চর্চা, তারকে নিয়ে আগামী প্রজন্মকে গড়ে তোলা। তো এই সময়টা, এই 1780 সালে স্বয়ং সেই ইউনিভার্সিটির যিনি একজন অধ্যাপক ছিলেন, এবং তিনি বলছেন যে কিভাবে রবীন্দ্রনাথকে স্মরণ করা হতো। সাইদুর রহমান বলছেন যে সেখানকার তিনি একজন সহকারী অধ্যাপক, যে রবীন্দ্রনাথের জনপ্রিয়তা আরবি সাহিত্যে বা এ দেশে কতটা মারাত্মক জায়গা নিয়েছিল, যে সেখানকার পাঠক বা গুণমুগ্ধ যারা ওনার সাহিত্যর প্রেমী ছিলেন, তারা কিন্তু চেষ্টা করতেন রবীন্দ্রনাথকে আরও অনেক বেশি মাত্রায় জানতে। এবং রবীন্দ্রনাথ স্বয়ং তার কাবুলিওয়ালা, আমরা জানি একটা শুধুমাত্র তার বাবা বা তার মেয়ের একটু গল্প নয়, তার মাধ্যম দিয়ে একটা অপত্য স্নেহ মমতার প্রকাশ, তার প্রকাশ কিন্তু যেহেতু কাবুলিওয়ালা, আমরা সেই আরবির সাহিত্যের ছোঁয়া পাই। স্বয়ং তিনি এটিকে আরবি ভাষায় অনুবাদ করে কেন্দ্রীয় সংস্থার মাধ্যমে আরব দেশে পাঠিয়েছিলেন আরবি বইপ্রেমীদের কাছে, যাতে এর মর্মার্থ কাবুলিওয়ালা আসল যে জায়গার থেকে এর উৎপত্তি, যে জায়গার থেকে জন্মগ্রহণ, যে চিন্তাভাবনা থেকে তাদের কাছে যাক, তারা বুঝুক, তারা জানুক তাদের অন্তরের ব্যথা স্বয়ং রবীন্দ্রনাথ কতটা অনুভব করেন তাঁর দেশের মাটিতে পা রেখে। আমরা আবারও আসবো তার এই অনুভূতি, ছোট ছোট অনুভূতিগুলোকে ছড়িয়ে দেওয়ার জায়গা, এবং কিভাবে তিনি এই মুসলমান সম্প্রদায়ের মধ্যেও অদ্ভুতভাবে ছড়িয়ে গিয়েছিলেন, কারণ সামগ্রিকভাবে তিনি ভেবেছিলেন মানুষই শ্রেষ্ঠ। আবার আসবো একটি গানের পর। এটাও গীতিমালেরই একটি গান, প্রেম পর্যায়ের অন্তর্গত। যদি জানতে আমার কিসের ব্যথা, তোমায় জানাতাম, যদি জানতে আমার কিসের ব্যথা, তোমায় জানাতাম, যদি জানতে
বিশ্রাম যদি জানতে আমার কিসের ব্যথা তোমার জানাতা যদি জানতে। রবীন্দ্রনাথের এই যে গানের সম্ভার, রবীন্দ্রনাথের যে গীতি কাব্যের সম্ভার বা তার সাহিত্য সম্ভার, তার মধ্যে যে বার্তা, সেই বার্তাগুলি তিনি ছড়িয়ে দিতে চেয়েছেন সমগ্র মানুষের মধ্যে, গোটা বিশ্ববাসীর মধ্যে, এবং তিনি সেটা ছড়িয়ে দিতেন। তিনি লড়াইয়ের সাথে ছিলেন, অর্থাৎ তার কলম ছিল সব থেকে বড় অস্ত্র লড়াইয়ের। রবীন্দ্রনাথকে আর্জেন্টিনায় বলা হতো ফাইটার টেগর, বলা হতো কি বলা হয় এখনো, কারণ সত্যি তিনি লড়াকু মানসিকতার মানুষ। তিনি লড়াকু মানসিকতা চেয়েছেন প্রতিটি মর্যাদা ক্ষুণ্ণ হওয়া মানুষগুলির মধ্যে সঞ্চারিত হোক। তিনি চেয়েছিলেন মানুষ মাথা তুলে বাঁচুক। তার জন্য তিনি সব সম্প্রদায়কে এক ছাদের তলায় এনেছিলেন। তার সাহিত্য একটা অদ্ভুত আচ্ছাদন প্রতিটা সম্প্রদায়ের মানুষের কাছে। তারা শান্তি পায় রবীন্দ্রনাথের এই ছত্রছায়ায় এসে। তারা জানেন যে রবীন্দ্রনাথই পারেন আমাদের এই বিশ্বকে আরও সুন্দর মানবতার বন্ধনে বাঁধতে, কারণ তিনি সেটাই চেয়েছিলেন। দুর্ভাগ্যবশত আমরা এখনও সে জায়গায় যেতে পারিনি। বলি ঠিকই যে আমাদের কাছে সবাই সমান, আমরা মানুষ, কিন্তু সেটা কি বলা আর করার মধ্যে সঠিক মেলবন্ধন রয়েছে তা কিন্তু একেবারেই নেই। বিশেষ করে একটা কথা বলবো, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ এই যে প্রথম মাদ্রাসা প্রতিষ্ঠিত হলো আলিয়া ইউনিভার্সিটি, এই গীতাঞ্জলি, রবীন্দ্রনাথের গীতাঞ্জলি কিন্তু আরবি ভাষাতে অনুবাদ করা হয়েছিল। কেন করা হয়েছিল? এখানে একটা বিশাল বড় জায়গা, প্রয়োজনীয়তা ছিল। কারণ রবীন্দ্রনাথের লেখা শুধুমাত্র একজন আর 5টা সাহিত্যিকের মতো সাহিত্য সৃষ্টির ভাণ্ডার তৈরি করে যাওয়া কখনোই না। রবীন্দ্রনাথ সাহিত্য সৃষ্টি করেছেন, রবীন্দ্রনাথ বার্তা দিয়েছেন গোটা বিশ্ববাসীকে। তার সাহিত্যের মধ্যে থেকে আমরা অনুপ্রাণিত হয়েছি, উদ্দীপিত হয়েছি। এই উজ্জীবিত হওয়ার একটি কারণ তার কলম, এবং তার জন্য গীতাঞ্জলি অনুবাদ করা হয়েছিল আরবি ভাষাতে। আলিয়া ইউনিভার্সিটি, বিভিন্ন মাদ্রাসাগুলিতে, যেমন 25শে বৈশাখে মহা সমারোহে রবীন্দ্রনাথকে স্মরণ করা হয়। তার কাব্য, তার সাহিত্য, তার গান, তার কবিতা, তার নাটক, সমস্ত কিছু আবার নতুন করে আগামী প্রজন্মের দিকে তুলে ধরা হয়, একটি কারণে, যাতে প্রজন্মের সেই দূরদৃষ্টি তৈরি হয়। আবারও আসবো আমরা আরেকটি গানের পর। আকুল রাধা
पाशे तब संबोधै आँखी पातमछु देह तुरोधै भुज पाशे तब संबोधै आँखी पातमछु देह तुरोधै कोरौ पर तुझ रोदै रोदै नीद भरब सब देह तुहु नहीं बिसरबी तुहु नहीं छोड़बी हृदय तू कबाना तोड़बी हिया हिया राखबी अनुदिन अनुखना अतुलना तोहार लेह गगन सघन अब तिमिर मगन भव तड़ित चकित अति घोर मेघरव शारदान तरु सभय तब सब पंथ विजन अति घोर एकली जाब तुझा भी सारे तुहु मम प्रियतमा की फल विचारे भयबाधा सब अभय मूर्ति धरे पंथ देखाव भानु भनी राखा छी चंचल चित तोहारी जीवन वल्लभ मरण अधिक सो अब तुहु देख विचारी मरण रे तुहु मम श्याम समा। ঠিক একইভাবে এই গানের সূত্র ধরেই বলা যায় রবীন্দ্রনাথের কাছে মৃত্যু ঈশ্বর সম, তাই তিনি মরণরে তুহু মম শ্যাম সমান বলতে পারেন। তিনি বলতে পারেন জীবন মরণের সীমানা ছাড়াই বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায়। রবীন্দ্রনাথের এই যে আবেদন, রবীন্দ্রনাথের এই যে অন্তঃস্থলের অনুভূতি রবীন্দ্রনাথ তার সাহিত্যের মাধ্যমে তুলে ধরেছেন। মাদ্রাসা প্রতিষ্ঠানগুলির শিক্ষক সমিতি তারা চেষ্টা করে চলেছেন প্রতিনিয়ত রবীন্দ্রনাথের এই চিন্তাভাবনাকে যাতে তাদের আগামী প্রজন্মের সামনে তুলে ধরতে পারে। তাই মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের একজন প্রধান শিক্ষক খুব সুন্দর একটি কথা বলেছেন। তিনি বলছেন এক তো তাদের সিলেবাস পাঠ্যপুস্তকে রবীন্দ্রনাথের কবিতা, তার গান, গদ্য, সাহিত্যর সমস্ত ছোঁয়া যেমন রয়েছে, তার মাধ্যমে শুধু শেখানো নয়, আগামী প্রজন্মের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ হাতছানি দিচ্ছে। তাই প্রধান শিক্ষক বলছেন তাদের শুধু পাঠ দেওয়া নয়, পড়াপাঠের তালিম দেওয়া, এটাই কিন্তু মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান করে আসছে রবীন্দ্রনাথকে চেনানোর জন্য, তার আবেদন
আগামী প্রজন্মের কাছে রাখার জন্য এবং তাদের সাহিত্য শুধু নয়, রবীন্দ্রনাথকে স্মরণ করার নানান রকম অনুষ্ঠানের মধ্যে দিয়ে সেই অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের প্রবেশ ঘটিয়ে তাদেরকে সেই অনুষ্ঠানের মধ্যে রেখে আরও বেশি মাত্রায় তাদের অন্তরের ভেতরে বিশ্বকবির স্থান করিয়ে দেওয়া মাদ্রাসা প্রতিষ্ঠানগুলির মূল উদ্দেশ্য বলে ওই প্রধান শিক্ষক জানিয়েছিলেন। এবং উনি একটি শব্দ উচ্চারণ করেছেন যে রবীন্দ্রনাথকে চেনানোর বা স্মরণে বরণে রবীন্দ্রনাথকে রাখার জন্য আগামী প্রজন্মের কাছে তারা অনুষ্ঠানগুলিকে, রবীন্দ্রনাথ কেন্দ্রিক অনুষ্ঠানগুলিকে অবজারভেশন ডে হিসেবে রেখেছেন। অবজারভেশন ডে আমাদের যার খুব অভাব, আমরা খুব একটা ভালোভাবে অন্তরাত্মা থেকে অনুসরণ করতে পারি না রবীন্দ্রনাথকে, তাই আমরা অনেকটা পিছিয়ে আছি। অন্তত মাদ্রাসা প্রতিষ্ঠানগুলি সেই জায়গার থেকে অনেক এগিয়ে, যারা অবজারভেশন ডের মাধ্যমে, এই শব্দটির মাধ্যমে আগামী প্রজন্মকে গড়ে তুলছে, ধীরে ধীরে আরও উন্নততর পথে নিয়ে যাচ্ছে। আবারও আমরা আসবো আরেকটি গানের পর। 1909 সালে লেখা কবির একটি গান, প্রেম পর্যায়ের অন্তর্গত। ও যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা। যত বলি নাই রাতে মলিন হয়েছে বাটে, যত বলি নাই রাতে মলিন হয়েছে বাটে, মুখ কানে চেয়ে বলে না না না, ও যে মানে না মানা। বিধুর বিকল হয়ে খেলা পবনে ফাগুন করেছে হাহা ফুলের বনে, বিধুর বিকল হয়ে খেলা পবনে ফাগুন করেছে হাহা ফুলের বনে। আমি যত বলি তবে এবার যে যেতে হবে, আমি যত বলি তবে এবার যে যেতে হবে, দুয়ারে দাঁড়ায় বলে না না না, ও যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা। মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের
প্রধান শিক্ষক আরেকটি কথা বলেন বা বলেছিলেন, অনেক সার্ভে করার পর সেগুলো উঠে এসেছে। কিছু কিছু জায়গার ক্ষেত্রে আমরা দেখেছি এখনও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে বেশ প্রত্যন্ত গ্রামগুলিতে যেখানে প্রতিষ্ঠিত রয়েছে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, পরিবেশ সেভাবে গঠিত হয়নি। পরিবেশ পরিকাঠামো যা ছাত্রছাত্রীদের সঠিকভাবে গড়ে তুলতে পারে, অনেক মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান এখনও রয়েছে, সেখানে কিন্তু সেই পরিবেশটা তারা সঠিকভাবে পাচ্ছেন না, এবং পরিকাঠামোগত দিক থেকে দুর্বলতা থাকায় উচ্চশিক্ষার যে রাস্তাটা তৈরি হবে সঠিকভাবে সেটা কিন্তু তৈরি হতে পারছে না। ফলে তারা এগোনোর ক্ষেত্রে একটা বড় অন্তরায় তৈরি করছে। আর তারা চাইছেন আরও অনেক বেশি বিশ্বকবিকে নিয়ে তারা চর্চা করুন, তারা জানুন, আগামী প্রজন্মকে জানান, এবং শুধুমাত্র একটি 25শে বৈশাখ নয়, তারা চাইছেন প্রতিনিয়ত রবীন্দ্রনাথকে নিয়ে চর্চার মাধ্যমে তাদের মানসিকতার উন্নতি সাধন, বা এই আগামী প্রজন্মের মানসিকতার উন্নতি সাধন হোক, পাঠ্যপুস্তকের মধ্যে আরও অনেক বেশি রবীন্দ্রনাথকে সংযুক্ত করা হোক। এবং হ্যাঁ, আজকের যুগে দাঁড়িয়ে প্রশাসনের তৎপরতায় অনেক মাদ্রাসা প্রতিষ্ঠানের উন্নতি সাধন ঘটেছে, তার পরিবেশ পরিকাঠামো উন্নতি সাধন ঘটেছে, কিন্তু যেগুলো এখনও পিছিয়ে পড়া প্রতিষ্ঠান রয়েছে তাদের দিকে এখনও নজরদারি করা জরুরি রয়েছে। কারণ তারা যখন এগিয়ে আসতে চাইছেন, বিশ্বের দরবারে নিজেদেরকে তুলে ধরতে চাইছেন, আরও উন্নততর জায়গায় যেতে চাইছেন, সেই সমস্ত ছাত্রছাত্রীরা তাদের সাহায্যের হাত অবশ্যই বাড়িয়ে দেওয়া উচিত। এক তো তারা রবীন্দ্রনাথকে সামনে রেখে এগোচ্ছেন যাতে মনের বিকাশ হয়, প্রাণের বিকাশ হয়, শুধুমাত্র একটু পরিকাঠামোর দিক থেকে সেই সাহারা পেলে আরও এগিয়ে যেতে পারেন মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলো। আমরা আসবো আরেকটি গানের পর। এই গানটি গীতালি কাব্যগ্রন্থের। যেতে যেতে যায় না যেতে ফিরে ফিরে যায়, যেতে যেতে যায় না যেতে ফিরে ফিরে যায়, সবাই মিলে পথে চলা হলো আমার দায় গো, যেতে যেতে যায় না যেতে ফিরে ফিরে যায়। দুয়ার ধরে দাঁড়িয়ে থাকে, দেয় না সাড়া হাজার ডাকে, দুয়ার ধরে দাঁড়িয়ে থাকে, দেয় না সাড়া হাজার ডাকে, বাঁধনে দে সাধন ধান ছিঁড়তে যে হয় না, সবাই মিলে পথে চলা হলো আমার দায় গো, যেতে যেতে যায় না যেতে ফিরে ফিরে যায়। আবেশ ভরে ধুলায় পড়ে কতই করে ছায়া, যখন বেলা যাবে চলে ফেলবে আঁখি জল, আবেশ ভরে ধুলায় পড়ে কতই করে ছায়া, যখন বেলা যাবে চলে ফেলবে আঁখি জল, নাই ভরসা নাই যে সাহস, চিত্ত অবশ চরণ অলস, নাই ভরসা নাই যে সাহস, চিত্ত অবশ চরণ
আমরা চলছি মাদ্রাসা রবীন্দ্রনাথ নিয়ে। আজকের এই বিষয়বস্তু আমাদের রয়েছে ক্লান্ত বাঁশির শেষ রাগিনী বাজে শেষের রাতে, ক্লান্ত বাঁশির শেষ রাগিনী বাজে শুকনো ফুলে মালা এখন শেষ রাগিনী বাজে। সুরখানি ওই নিয়ে কানে পাল তুলে দি পারের পানে পাল তুলে দি চৈত্র রাতের মলিন মালা রইবে রইবে আমার সাথে ক্লান্ত বাঁশির শেষ রাগিনী বাজে। পথিকামে এসেছিলে তোমার গোকুল তলে, আমারে ডাক দিয়েছে এখন যাব চলে। পথিকামে এসেছিলে তোমার গোকুল তলে, আমারে ডাক দিয়েছে এখন যাব চলে। ঝরা জ্যোতির পাতায় ঢেকে আমার বেদন নেম রেখে কোন আগুনে সেজে তোমার বেদনাতে ক্লান্ত বাঁশির শেষ রাগিনী বাজে শেষের রাতে, ক্লান্ত বাঁশির শেষ রাগিনী বাজে। মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের বর্তমান এবং প্রাক্তন প্রধান শিক্ষকরা যেমন তারা তাদের চিন্তা ভাবনার কথা সকলের সামনে তুলে ধরেছেন। তারা বলছেন যে পরিবেশ পরিস্থিতি আরও সুন্দর হওয়া উচিত মাদ্রাসা প্রতিষ্ঠানগুলির, এবং শুধুমাত্র তারা নন, সেই প্রতিষ্ঠানের যারা ছাত্রছাত্রী তাদেরও কিছু আবেদন। আমি বলছি যে কিছু সংখ্যক, সব মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের কথা কিন্তু আমি একেবারেই বলছি না, এবং অনেক অনেক মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান এখন অনেক উন্নত জায়গায় গেছে, যেগুলো এখনও যায়নি তাদের জন্য বলছি। তাদের যেহেতু জায়গার অভাব, ফলে ছাত্রছাত্রীদের অনুষ্ঠান যেমন রবীন্দ্রনাথ বা অন্যান্য মনীষীদের স্মরণ করা অনুষ্ঠানগুলো তাদের এই ক্লাসরুমের মধ্যেই করতে হয়, কারণ উপযুক্ত পরিকাঠামোর অভাব, জায়গার অভাব। সেগুলোকে যদি আরও বাড়িয়ে দেওয়া হয় তাহলে তাদের মনের বিকাশ আরও সুন্দরভাবে হবে। অবশ্যই যেমন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে শিক্ষকদের পক্ষ থেকে, সেটা তো আছেই, তার সঙ্গে কিন্তু পরিবেশটাও চাহিদা করে। আর ছাত্রছাত্রীদের আরেকটি চাহিদা যে বিশেষ করে
যেমন ভারতবর্ষের বাইরে গোটা বিশ্বে রবীন্দ্রনাথের হাত ধরে তারা আরও অনেক পরিচিতি লাভ করেছেন বলে তারা দাবি করছেন মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। কারণ আমাদের জীবনে মরণে, বিরহ আবেগে, আমাদের আগমনে বিসর্জনে, আমাদের সুখ দুঃখে, স্মরণে বরণে, চলনে বলনে, কবিতায় গানে রবীন্দ্রনাথ, আমাদের হৃদয়ের প্রকাশে রবীন্দ্রনাথ। তাই মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের বক্তব্য যে তাদের বিকাশ, মনের বিকাশ যেমন রবীন্দ্রনাথের মাধ্যম দিয়ে হচ্ছে, সেটি আরও ছড়িয়ে দেওয়া প্রয়োজন। যে সমস্ত মনীষীরা বা যে সমস্ত গুণী ব্যক্তিরা রবীন্দ্রনাথ সম্বন্ধে অনেক কিছু তথ্য দেন, আরও অনেক কিছু তাদের জানার রয়েছে, যার মধ্যে দিয়ে তারা শিক্ষার দিক থেকে অনেকটা এগিয়ে যেতে পারবেন। এটা তাদের চাহিদা বলতে পারি, এটা আত্মিক আকুতি বলতে পারি। আজকে আমরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে রবীন্দ্রনাথের যে উপস্থিতি আজ পর্যন্ত রয়েছে এবং যে উপস্থিতির জন্য আজ এই শিক্ষা প্রতিষ্ঠানগুলি তাদের মানসিক বিকাশের, শিক্ষার দিক থেকে বিকাশ অনেক এগিয়ে চলেছেন, সেটা কিন্তু আমরা বহু প্রমাণ পাই। আবার একটা গানের পরে আমরা আসবো তথ্যে। ধীরে ধীরে ডাক দে, ধীরে পরাণ খুলে ডাক ডাক ডাক, ধীরে ধীরে ডাক দে, ধীরে পরাণ খুলে ডাক ডাক ডাক, ধীরে ধীরে দেখবো কেমন রয় সে ভুলে, দেখবো কেমন রয় সে ভুলে, ডাক ডাক ডাক, ধীরে ধীরে। সে ডাক বেড়া বনে বনে, সে ডাক সুধা জনে জনে, সে ডাক বেড়া বনে বনে, সে ডাক সুধা জনে জনে, সে ডাক বুকে দুঃখে সুখে ফিরুক দোলে, ডাক ডাক ডাক, ধীরে ধীরে ডাক দে, ধীরে পরাণ খুলে ডাক ডাক ডাক, ধীরে ধীরে। সাজ সকালে রাত্রিবেলায় ক্ষণে ক্ষণে একলা বসে ডাক ডাক দেখি তাই মনে মনে, সাজ সকালে রাত্রিবেলায় ক্ষণে ক্ষণে একলা বসে ডাক ডাক দেখি তাই মনে মনে, নয়ন তরি ডাকুক তারে শ্রবণ রহু পথের ধারে, নয়ন তরি ডাকুক তারে শ্রবণ রহু পথের ধারে, থাক না সেরা গলায় গাথা মালার ফুলে, ডাক ডাক ডাক, ধীরে ধীরে ডাক দে, ধীরে পরাণ খুলে ডাক ডাক ডাক, ধীরে ধীরে। রবীন্দ্রনাথ প্রসঙ্গে প্রখ্যাত ইংরেজ কবি ম্যাথিউ আর্নল্ড বলছেন তার উদ্দেশ্যে, তোমার সম্পর্কে আমাদের অন্তহীন জিজ্ঞাসা, আজও সে জিজ্ঞাসার শেষ হয়নি, তোমার রহস্যের খুঁজে পাইনি, তুমি যেন এক অত্যুচ্চ পর্বত শিখর, কোনো জ্যোতিষ
চু করে তুমি দাঁড়িয়ে, সেখানে আমাদের দৃষ্টি পৌঁছয় না। আমরা নিচে বহু দূরে পর্বত পদমূলে দাঁড়িয়ে বিমূঢ় বিস্ময়ে হতবাক। রবীন্দ্রনাথ সমগ্র বিশ্বের, স্বদেশেই হোক বিদেশেই হোক, পৃথিবীর যেখানে মানুষ অত্যাচারিত উৎপীড়িত, সেখানেই তাদের উদ্দেশ্যে তার কলম জ্বলে উঠেছে। তিনি পাশে দাঁড়িয়েছেন, তিনি মানুষকে ভালোবেসেছেন, তিনি মানুষকে শ্রদ্ধা করেছেন, মর্যাদা দিয়েছেন। তাই মানুষের সে মর্যাদা প্রতিষ্ঠার লড়াইয়ে তিনি সবসময়ই পাশে ছিলেন এবং উদ্বুদ্ধ করেছেন মানুষকে। আজকে মাদ্রাসায় রবীন্দ্রনাথের প্রসঙ্গ তোলার একটি কারণ, সমগ্র সম্প্রদায় তার কাছে এক, এবং সেটি মানব সম্প্রদায়। একদম শেষ লগ্নে অনুষ্ঠানে আমরা পৌঁছেছি। তার গান দিয়ে ধীরে ধীরে অনুষ্ঠান থেকে আমরা বিদায় নেব। সিটিভেনের সবাইকে, যারা পর্দার এপারে আছেন এবং ওপারে আছেন, সবাইকে অনেক ধন্যবাদ। তোমাকে অনেক ধন্যবাদ, প্রিয়ব্রতদাকে অনেক ধন্যবাদ। আর যে দুজন দাদা ছাড়া অনুষ্ঠানটাই সম্পূর্ণ হতো না, আমি গাইতেই পারতাম না, স্বাগতম দা, দেবাশিস দা, অনেক ধন্যবাদ।